নমস্কার বন্ধুরা, আজ পাঠ করছি দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা উপন্যাস পিশাচের দ্বিতীয় পর্ব। তাহলে সঙ্গেই থাকুন। রাত্রির গভীরতার সহিত ক্রমে আমোদের ঝঙ্কারও কমিয়া আসিতে লাগিল। অবশেষে দুইটি প্রাণী থাকিয়া গেল দুইজনের সহিত চিরপরিচিত হইবার জন্য। নলিন উঠিয়া আলোটা কমজোর করিয়া দিল। অভিজ্ঞতা তাহাকে অনেক কিছু শিখাইয়াছিল। বিবাহের পর প্রথম রাত্রি অসুবিধা ওত পাতিয়া থাকে। দরজার উপর কান পাতিয়া অনেকক্ষণ শুনিল কেহ আরই পাতিতেছে কিনা। নলিন নিশ্চিন্ত হইল, কেহ নাই। ফিরিয়া আসিয়া রাসমণিকে বুকের কাছে টানিয়া লইল, মুখে গালে কপালে চুম্বনে ভরাইয়া দিল। রাসমণির অদ্ভুত বোধ হইলেও ভালো লাগিতেছিল। কেবল মুখটা অতি নিকটে আসিলে গন্ধটা পছন্দ করিতেছিল না। নলিনের আদর পূর্ণরূপ গ্রহণ করিবার সুযোগ খুঁজিতেছে। এমন সময় রাসমণি বলিয়া ফেলিল, তোমার মুখে অত বিচ্ছিরি গন্ধ কেন? বিনা মেঘে বজ্রাঘাতের মতোই প্রশ্নটি অপ্রত্যাশিত, আকস্মিক ও কাল এবং পাত্র হিসেবে অশোভনীয়। নলিনের সমস্ত প্রেমোদ্যম এক মুহূর্তে চুরমার হইয়া গেল। ক্ষণকাল পূর্বে যে দেহ ও মন উৎসর্গ করিয়াছিল তাহার মুখে একই বাণী, তাহার প্রেমোচ্ছ্বাসের বিনিময়ে একই প্রতিদান। নলিন কোনো উত্তর দিতে পারিল না। ছোটদের সহিত হুড়ামুড়ি করিতে গিয়া প্রায় ক্লান্ত হইয়া পড়িয়াছিল। উঠিয়া নিজেই এক গ্লাস জল ঢালিয়া খাইল। তাহার পর বিছানায় আসিয়া শুইয়া পড়িল। রাসমণির চোখে তখনও ঘুম আসে নাই। একলা ঘরে সে বসিয়া আছে অপরিচিত পুরুষের পাশে। ঝিমানো আলোতে যে আবেষ্টনী সৃষ্টি করিয়াছিল, রাসমণির কাছে তাহার নতুন অভিজ্ঞতা। নতুনের ভিতর কেমন একটা মাদকতা ছিল। রাসমণি তাহার বিশ্লেষণ করিতে পারে নাই, কিন্তু তাহার প্রভাব সম্পূর্ণভাবে উপভোগ করিতেছিল। তাহারও উচ্ছ্বাস আসিতে লাগিল, কিন্তু উপযুক্ত প্রকাশ তাহার জানা ছিল না। গভীর নিদ্রায় নিমগ্ন নলিনের গোঁফটা একটু টানিয়া দেখিল। মুখের কাছে আসিয়া কি করিতে যাইতেছিল। দুর্গন্ধের কথা মনে পড়িতেই নিজেকে সংযত করিয়া লইল। রাত্রি আরও গভীর হইয়া আসিতেছিল। প্রেম উন্মত্ততার নিকট নিস্তব্ধতা প্রাণবান হইয়া উঠিয়াছে। রাসমণি আবার নলিনের চিবুকে হাত বুলাইল। নলিনের তখন নাক ডাকিতেছে। নলিনকে তাহার ভালো লাগিল। মনে মনে ভাবিল, এ আমার বর, আমার নিজের বর। অন্তরে উপলব্ধি করিল, এ দাবিতে কেহ ভাগ বসাইতে আসিবে না। উৎফুল্ল হইয়া উঠিল। আর একবার নলিনের গালে হাত দিয়া তাহারই পাশে অতি নিকটে শুইয়া পড়িল। বিবাহের পর দীর্ঘ ৮ বৎসর কাটিয়া গিয়াছে। রাসমণি এখন পূর্ণ যুবতী, কিন্তু সন্তানের মা হইবার সৌভাগ্য এখনও সে পায় নাই। পোতপিসি, রামুর মা ইত্যাদি পাঁচু ঠাকুরের মাতুলি হইতে আরম্ভ করিয়া পীর বাবার দাওয়ার ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু রাসমণি কোনোটাই ব্যবহার করে নাই। সে জানিত ঔষধ ব্যবহারে কোনো লাভ নাই। যতই যৌবন রাসমণিকে চারধার হইতে ঘিরিতে আরম্ভ করিল, ততই নলিন বধূকে খুশি করিবার জন্য নিত্য নতুন পথ খুঁজিয়া বাহির করিতে লাগিল। ভাষাও নিত্য নবরসে পূর্ণ হইয়া উঠিতেছিল। সংক্ষেপে রাসমণির জন্য আদরের ভাষা লইয়া নলিন সর্বদাই প্রস্তুত বলিব না, তটস্থ হইয়া থাকিত। নলিন যতই উচ্ছ্বসিত হইয়া প্রাণের কথাকে নানা রূপ দিয়া প্রকাশ করিবার চেষ্টা করে, ততই সে অনুভব করিতে থাকে তাহার মনোভাব প্রকাশ হইতেছে না। কোথায় কিসের অভাব থাকিয়া যাইতেছে, সে অভাব পূর্ণ করিবার শক্তি তাহার নাই। এইভাবে রাসমণি ও নলিনের দিন কাটিয়া যাইতেছিল। রাসমণি এখন মনের আবরণ দিয়া বেড়ায়। সাবধানতার দৃঢ় দেওয়াল আবরুকে অভেদ্য করিয়া রাখিয়াছে। নলিন জানিতেও পারে না তাহার প্রেম নিবেদনের উৎকোচ রাসমণি আড়াল পিছন হইতে কিভাবে প্রত্যাখ্যান করিয়া আসিতেছে। রাসমণি খোলা বাতাসের জন্য হাঁপাইয়া উঠিতেছিল। পাড়া ঘোরা তাহার অভ্যাস নাই।
দীর্ঘকাল সে স্বামী গৃহে আটক পড়িয়াছে, অথচ স্বামী স্ত্রীর সম্বন্ধ এতই অস্বাভাবিক যে গৃহ এখন পিঞ্জরের মতোই অস্বস্তিকর হইয়া উঠিয়াছে। নেহাত সংসার ধর্মের ফাঁকা কর্তব্যগুলাই তাহার এখন জীবনযাপনের অবলম্বন। সন্তরণ পটুতায় রাসমণি এককালে তাহার গ্রামের মধ্যে নাম করিয়াছিল। বহুদিন সাঁতার কাটে নাই। ভাবিল সাঁতারের অছিলায় অন্তত কিছুক্ষণ যদি গৃহের বাহিরে থাকিতে পারে, হয়তো কিছু শান্তি পাইবে। নলিনকে বাবুদের পুকুরে স্নানের আবেদন জানাইল। নলির আপত্তির কোনো কারণই খুঁজিয়া পাইল না, বরং আনন্দিত হইয়া রাসমণিকে উৎসাহিত করিয়া তুলিল। রাসমণির একঘেয়ে জীবনযাত্রায় নতুন সুরের সাড়া পাওয়া গেল বাবুদের পুকুর ঘাটে তুচ্ছ কয়েকটি সূত্র অবলম্বন করিয়া। বেলা পড়িয়া আসিলে রাসমণি একলাই এখানে স্নান করিতে আসিত। নানাভাবে সাঁতার কাটিয়া পুকুরটাকে তোলপাড় করিয়া ফেলিত। কখনো চিত, কখনো বুক, কখনো এড়োভাবে সাঁতার কাটিয়া অদ্ভুত কৌশলে এপার হইতে ওপারে চলিয়া যাইত এবং এতটুকু বিশ্রাম না করিয়া ফিরিয়া আসিত। কখনো পুকুরের মধ্যস্থলে হস্তপদ চালনা বন্ধ করিয়া কাষ্ঠখণ্ডের মতো অচল অবস্থায় পড়িয়া থাকিত। সন্তরণ পারদর্শিতায় রাসমণি নিজে খুশি হইয়া উঠিত। বয়সের কথা ভুলিয়া যাইত। ভুলিয়া যাইত সে একজনের পত্নী এবং স্থানটি শ্বশুরবাড়ির পার্শ্বে। এখানে ছেলে মানুষই করিলে লোকে নিন্দা করিবে। রাসমণি জানিত না তাহার সন্তরণ পটুতার তারিফ করিবার জন্য আর একজন দর্শকও সেখানে উপস্থিত থাকিত। অন্তরাল হইতে শুধু তাহার সাঁতারের তারিফ করিত না, অঙ্গ সঞ্চালনে দেহের লীলায়িত রেখাগুলিও সমস্ত মন দিয়া উপভোগ করিত। দর্শক রসিক ও ঘোরতর বাস্তববাদী। পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যাহা কিছু ভোগ করা যায় তাহা সে প্রাণ ভরিয়া পাইতে ভালোবাসিত। নীতিবদ্ধ সংস্কার কখনো এই ভোগলিপ্সায় বাধা সৃষ্টি করিতে পারে নাই। সত্ত্বগুণ আয়ত্ত করিবার নিমিত্ত মাটির রজ ও তমগুণকে চাপিয়া মরে নাই। তাহার আত্মতুষ্টির মহামন্ত্র ও সাধনায় ছিল জাতিত বস্তুটি পাওয়া এবং ইচ্ছামুখ ভোগ করা। দর্শক আমাদের প্রিন্স মহেন্দ্র। জলকেলির প্রদর্শনী দেখিয়া মহেন্দ্র মুগ্ধ হইয়াছিল। তাহার পেশায় সুন্দরীকে দেখিয়া মুক্ত হওয়া এবং সব বাধা অতিক্রম করিয়া তাহাকে পাওয়া। মহেন্দ্র রাসমণিকে পাইবার জন্য তাহার জাল পাতিয়া অপেক্ষা করিতেছিল। কিছুদিন বাদে দর্শক অদৃশ্য স্থান হইতে বাহির হইয়া আসিয়া নিজের স্বরূপ প্রকাশ করিয়া দিল। সর্বশরীর সিক্ত করিয়া রাসমণি যখন সিঁড়ির চাতালে স্বচ্ছ বস্ত্র সংযত করিত, সেই সময় শুনিত আম গাছটার নিকট হইতে ছোট্ট একটি কাশি শব্দ অনুসরণ করিলেই রাসমণি দেখিতে পাইত মহেন্দ্র গাছের গোড়ায় ঠেসান দিয়া দাঁড়াইয়া আছে, মুখে কূট হাসি। সে হাসির অর্থ বিশ্লেষণ করিবার চেষ্টা করিলে পাশবিক কিংবা প্রাণপোষীয় মনে হইতে পারে। অর্থগ্রাহীর সাময়িক মনের অবস্থার উপর তাহা নির্ভর করে। হাসির কেন্দ্র ছাড়াইয়া চোখের দিকে তাকাইলে মনে হয় মহেন্দ্র দৃষ্টি একান্তভাবে নিবদ্ধ রাসমণির গঠনের উপর। চাহনের তীব্র লালসাপূর্ণ মারণোন্মুখ সংকেত অস্বস্তিকর হইলেও ঠিক অবাঞ্ছনীয় বলা চলে না। কাশির শব্দ রাসমণির মনে যে প্রকারেরই প্রতিধ্বনি তুলুক না কেন, বাহ্যিক প্রকাশে কোনরূপ অসমর্থন ছিল না। কাশির সংকেত যখন একটি নির্দিষ্ট দিকে ঝুঁকিতেছিল, সেই সময় রাসমণি সংস্কারের খোঁচা খাইয়া কিছুদিনের জন্য পুকুরঘাটে স্নান করা বন্ধ করিয়া দিল। এই ঘটনার পর রাসমণি নিজেকে শক্তিকে শ্রদ্ধা করিবার অবসর পাইয়াছিল, কিন্তু মনের গুপ্ত কোণ যে জালের প্যাচে জড়াইয়া গিয়াছিল তাহা বেশি দিন রাসমণির নিকট অজ্ঞাত থাকিল না। বিবাহের পর দীর্ঘ 8 বৎসর কাটিয়া গিয়াছে, কই এই ধরনের চাঞ্চল্য কখনো সে তো অনুভব করে নাই। পুকুরঘাটে যাইবার জন্য সে অস্থির হইয়া উঠিতেছে কেন? পুরুষের মুখশ্রী কঠোর, তথাপি উহা পুরুষোচিত
এবং সুন্দর। মহেন্দ্রর দীর্ঘ ও সুঠাম গঠন রাসমণির সত্যই ভালো লাগিয়াছিল। এই ভালো লাগাকে অস্বীকার করিবার জন্য সে স্বামী গৃহে নিজেকে আবার বন্দিনী করিয়া ফেলিল। মনের চতুর্পার্শ্বে নীতির বেড়া দিয়া নিজেকে আগলাইবার চেষ্টা করিতে লাগিল। যে আবেষ্টনীতে সে হাঁপাইয়া উঠিয়াছিল তাহাকে পুনরায় বরণীয় করিয়া লইতে লাগিল। রাসমণি গৃহে ফিরিয়া ভাবিতে থাকে পুকুর ঘাটের কথা এবং অহরহ নিজের আচরণকে তিরস্কার করে, কিন্তু ঘটনাগুলির আকর্ষণ হইতে মুক্তি পায় না। একটির পর একটি চলচ্ছবির মতো তাহার দৃষ্টিপটে উদয় হইতে থাকে। প্রথম দিনের ঘটনা তাহার গৌণ বর্ণে উদ্দীপ্ত পদযুগল দেখিবার জন্য কেমন করিয়া সে পায়ে কাঁটা ফুটাইয়াছিল এবং নিচু হইয়া মাথার কাপড়ের আড়াল হইতে কিভাবে সুন্দর পা দুইটি দেখিয়া লইয়াছিল। দ্বিতীয় দিনে অকারণ পূর্ণ কুম্ভকে পুনরায় জলপূর্ণ করিবার নিমিত্ত কেমন করিয়া সে মাঝপথ হইতে ফিরিয়া আবার পুকুর ঘাটে নামিয়াছিল এবং চকিত ঘোমটার আড়াল হইতে আর চোখে মহেন্দ্রর সমস্ত মুখখানি দেখিয়া লইয়াছিল। তৃতীয় দিনের কথা, তখন মাথার কাপড় ছিল না। কিভাবে উভয়ের দৃষ্টির বিনিময় হইয়াছিল ভাবিতে রাসমণির পুলক মিশ্রিত শিহরণ আসিল। রাসমণি জানিত মহেন্দ্র তাহারই দিকে তাকাইয়া আছে, তথাপি লজ্জার মাথা খাইয়া তাহাকে না দেখিয়া পারে নাই। রাসমণি নিজের কাছেই নিজে হার স্বীকার করিয়াছে। জাগ্রত মনকে স্তূক দিয়া এই বলিয়া, ও যে সুন্দর, আমি কেবল সুন্দরকে দেখিয়াছি, আর তো কিছু করি নাই। কিন্তু চোখের মিলনের সহিত দৈহিক মিলন আকাঙ্ক্ষাও জড়াইয়াছিল এবং তাহার আকর্ষণ যে প্রবল হইতে প্রবলতর হইয়া উঠিতেছে একথা সুপ্ত মন দৃঢ়ভাবে প্রচার করিলেও জাগ্রত মন তাহা প্রকাশ্যে মানিয়া লইতে পারে নাই। দ্বন্দ্ব চলিল সুপ্ত ও জাগ্রতের মাঝে। পরিণাম কি হইবে রাসমণি তখন জানিতে পারে নাই। পুকুরঘাট পরিত্যাগ করিয়া মনে সে যথেষ্ট বল পাইয়াছে, তথাপি ভাবিতে থাকে তবে কি সে ভ্রষ্টা হইয়া চলিয়াছে? অসম্ভব। সতীর ইহ ও পরকালের অবলম্বন একটি অপরিচিত ব্যক্তির লোলুপ দৃষ্টিতে পুড়িয়া খাক হইয়া যাইবে? অসম্ভব। আরও অনেক অসম্ভবতার সান্ত্বনা রাসমণিকে কোনো প্রকারে পদস্খলন হইতে ঠেকা দিয়া রাখিয়াছিল। রাসমণি অনির্ভরশীল ঠেকাকেই আশ্রয় মনে করিল। ভাবিল, হোক সে সুদর্শন, তবু সে নিজ উদ্দেশ্য লইয়া আসিয়াছে। রাসমণি তাহাকে ঘৃণা করিবে। ঘৃণা যে আকাঙ্ক্ষার একটি ভিন্ন রূপ রাসমণি তাহা জানিত না। সে আত্মতুষ্টি লাভ করিল মহেন্দ্রকে ঘৃণা করে বলিয়া। যখন সে ঘৃণাই করে তখন পুকুরঘাটে যাইতে দোষ কি আছে? তাছাড়া ফাঁকার মাঝে সে আমার কি অনিষ্ট করিতে পারে? সেদিন রাসমণি পুকুরঘাটে যাইবে ঠিক করিয়া ফেলিল। মহেন্দ্রর উৎপাত হইতে নিজেকে বাঁচাইবার জন্য মনকে কড়াভাবে বাঁধিয়া ফেলিয়াছিল। সকাল হইতেই প্রস্তুত হইতেছিল, সময় আর কাটিতে চায় না। বেসন ও হলুদ মুখে মাখিয়া কালো রঙকে উজ্জ্বল করিয়া তুলিল। দর্পণ বহুদিন ব্যবহার করে নাই, কুলুঙ্গি হইতে সেটাকে নামাইল। পরিষ্কার করিয়া নিজের মুখ নানা দিক হইতে দেখিল। ভিজে গামছা দিয়া আবার মুখ মুছিল। খোপাটা ভালো করিয়া চাপিয়া দিল। তাহার পর লাগাইল চোখের কোলে কাজলের রেখা। সিঁদুর পড়িল। চিরুনির ডগা দিয়ায় দাগ পড়িল একটা সূক্ষ্ম তুলির আঁচড়ের মতো। অন্যান্য দিন কনিষ্ঠা অঙ্গুলির দ্বারায় সিঁদুর পরার কর্তব্যটি সারিয়া যাইত। দেহবস্ত্রেরও নূতনত্ব ছিল। কাপড়টা ঘাটে যাইবার মতো নয়, একেবারে ধোপদরস্ত ঢাকায়, যাহা পল্লীগ্রামে ক্রিয়াকর্ম না থাকিলে কেহ পরে না। রাসমণির ঘৃণা দিগ্বিজয়ী হইতে চলিয়াছে। বেলা পড়িতে তখন দণ্ডাধিক বাকি। রাসমণি ঘরের ভিতর অস্থির হইয়া উঠিতেছিল। দুইবার রোয়াকটা পায়চারি করিয়া আসিল। সময় আর কাটিতে চায় না। অবশেষে ভাবিল, একটু না হয় আগেই পুকুরঘাটে গেলাম, হয়তো পদপিসির এখন গা ধোয়া শেষ হয় নাই,
ও বাড়ির ছোট বউটা পিসির সঙ্গে না থাকিলে ঘাটে যায় না। সে হয়তো এখন ঘোড়াটা মাজিতেছে। কেন বাপু, অতক্ষণ ধরিয়া ঘোড়া না মাজিলে কি তোর চলে না? রাখিবি তো ঘরের ভিতর, তা এত মাজা ঘষা কেন? রাসমণি আর নিজেকে ঘরের ভিতর আটক করিয়া রাখিতে পারিল না। ঘোড়াটি কাকে রাখিয়া কাঁচা গামছা তাহার উপর ফেলিল। তাহার পর ঘর হইতে বাহির হইয়া পড়িল। মাঝপথে আসিয়া ভাবিল, যদি ছোট বউ আর পিসির সহিত দেখা হইয়া যায় তো তাহার বেশের পরিপাট্য দেখিয়া কি বলিবে? বলিবার কি আছে? মানুষের কি শখ থাকিতে নাই? পিসি এবং ছোট বউ যদি সেখানে থাকে এবং সে যদি চোখের সামনে পড়িয়া যায়, তখন রাসমণি কি করিবে? মহেন্দ্রের কথা ভাবিতেই হৃদয়ে একটা স্পন্দন অনুভব করিল। সে স্পন্দন ভীতি ও আনন্দকে একই সঙ্গে নাড়া দেয়। রাসমণি নিজেকে ধিক্কার দিল। ছি, চরিত্রহীনের কথা ভাবিতে আছে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই রাসমণি পুকুর ঘাটে আসিয়া উপস্থিত হইল। পিসি ও ছোট বউ ঘাটে নাই। রাসমণি বেশ শব্দ করিয়ায় ঘড়াটা বাঁধানো ঘাটের উপর রাখিল। তাহার পর ঘৃণার পাত্রটিকে দেখিবার জন্য আম গাছটার দিকে তাকাইল। মহেন্দ্র আসে নাই। ভাবিল, এখন তাহার আসিবার সময় হয় নাই। রাসমণির বয়স কমিয়া গিয়াছে। উঁচু পাড় হইতে কোমর বাঁধিয়া ঘাটের কিনারায় লাফাইয়া পড়িল। তাহার পর এক ডুবে প্রায় পুকুরের মাঝখানে গিয়া উঠিল। জলের উপর মাথা তুলিতেই আম গাছটা যেন তাহার দৃষ্টিকে টান মারিয়া মহেন্দ্রকে খুঁজিতে বলিল, কই, সে তো এখনো আসে নাই। না আসুক, তাহাতে রাসমণির কি? সাঁতারের যত রকম কৌশল রাসমণি জানিত, কোনোটাই বাদ দিল না। এতক্ষণে অপরাহ্ন পার হইয়া গিয়াছে। রাসমণিও ক্লান্ত হইয়া আসিতেছিল। মহেন্দ্র তখনও অনুপস্থিত। রাসমণির আটচালা হইতে বাবুদের পুকুর ঘাট বেশ খানিকটা দূরে, সুতরাং এখানে আর একলা থাকা ঠিক হইবে না। রাসমণি ঘাটে আসিয়া উঠিল। কলসিটায় দুইবার জল ভরিল, দুইবার তাহা ফেলিয়া দিয়া আবার পূর্ণ করিয়া লইল। সন্ধ্যার ঘোরালো ছায়া তখন পুকুর ঘাটে আসিয়া পড়িয়াছে। রাসমণির অনুসন্ধিৎসু চোখ দুইটি চতুর্পার্শ্বে মহেন্দ্রকে খুঁজিতেছিল, কিন্তু তাহার অস্তিত্ব কোথাও নাই। রাসমণি ক্লান্ত শরীর লইয়া বাড়ি ফিরিল। রাসমণির প্রসাধনের নূতনত্ব দেখিয়া নলিন কৌতূহলী হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কি গো, আজ কি আমার কপাল ফিরিল নাকি? রাসমণি কোনো উত্তর না দিয়াই হেসেল ঘরে ঢুকিয়া গেল। সে বিরক্ত হইয়া উঠিয়াছিল। হেসেলে ঢুকিয়ায় খোপাটা টান মারিয়া খুলিয়া ফেলিল। পুকুরঘাটে যাইবার পথে একটি লাল বনফুল খোপায় লাগাইয়াছিল। খোপা খুলিতে মাটিতে ফুল পড়িয়া গেল। রাসমণি তাহা দেখিল। হেসেলে ফুল মানায় না, পা দিয়ে সেটাকে থ্যাতলাইয়া দিল। থ্যাতলানোর পর দুইটি পাপড়ি ছিটকাইয়া বাঁচিয়া গিয়াছিল। রাসমণি তাহাদের অস্তিত্ব সহ্য করিতে পারিতেছিল না। সজোরে দুইটা পাপড়িকেও পায়ের তলায় ঘষিয়া মাটির সহিত মিলাইয়া দিল। বিরক্তি ক্রমান্বয়ে রাগে পরিণত হইল। রাসমণি ঘড়াটা আছড়াইয়া মাটিতে ফেলিয়া দিল। তাহার পর ঘর হইতে বাহির হইয়া আসিয়া নলিনকে বলিল, আমি অত ভারী ঘড়া বইতে পারি না, কাল সকালে নতুন ঘড়া কিনে দাও। ঘড়াটা হাত থেকে পড়ে ভেঙে গেল। অত ভারী ঘড়া মেয়ে মানুষে বইতে পারে নাকি? রাসমণি এ বাড়ির গৃহলক্ষ্মী হইয়া আসিবার বহু পূর্ব হইতে ঘড়াটি নলিনের ঘরে স্থান পাইয়াছিল এবং কোনো পক্ষের বধূই এ ঘড়ায় জল তুলিত না। রাসমণির পক্ষে জলপূর্ণ ঘড়াটি বহন করা তুচ্ছ ব্যাপার, তথাপি উহা ভাঙিল এবং নতুন ঘড়ার প্রয়োজন হইল। নতুন একটি কিনিয়া দিতে নলিনের কিছুমাত্র আপত্তি ছিল না, কিন্তু রাসমণির উগ্র মূর্তি দেখিয়া বুঝিল একটা কিছু হইয়াছে, কারণ রাসমণির চরিত্রের উগ্র ভাব কুৎসিত দেখা গিয়াছে। স্বভাবতই সে উদাস। নলিন জিজ্ঞাসা করিল, কি হয়েছে গো? রাসমণি কোনো উত্তর দিল না।
হেসেলে ফিরিয়া গেল রান্নার ব্যবস্থা করিতে। পরের দিনের ঘটনা। রাসমণি ঠিক করিয়া ফেলিয়াছিল আর পুকুর ঘাটে যাইবে না। সমস্ত দিন একলাই ঘরটিতে কাটাইয়া দিল। দ্বিপ্রহরের উগ্র রৌদ্র স্তিমিত হইয়া আসিয়াছে। অপরাহ্ন আগত প্রায়। মৃদু হাওয়ার দোলায় বেলফুলের বয়স কমানো গন্ধ রাসমণির মনে অকারণ কিসের আলোড়ন তুলিয়াছে। ক্রমে বেলা পড়িয়া আসিতে লাগিল। বৈকালের ঠান্ডা বাতাসের স্নিগ্ধ আবেশ রাসমণির লাগিতেছিল ভালো। মন চঞ্চল হইয়া উঠিতেছিল পুকুরঘাটে যাইবার জন্য। আকর্ষণকে খর্ব করিবার জন্য রাসমণি সংকল্প দৃঢ় করিয়া ফেলিয়াছে। জীবনে আর কখনো সে পুকুর ঘাটে যাইবে না। অপরাহ্ন ধীরে সন্ধ্যার দিকে অগ্রসর হইয়া চলিয়াছে। সে অস্থির হইয়া উঠিল। অস্থিরতার কারণ কি সে জানে, কিন্তু সংকল্পকে অমান্য করিতেছে চাহে না। পলে পলে সময় কাটিতেছিল। রাসমণির ঘরের ভেতর বন্দিনী হইয়া থাকা আর সম্ভব হইল না। ভাঙা ঘড়াটা লইয়া আলুথালু বেশে পুকুর ঘাটের দিকে রওনা হইল। তখন পুকুরঘাট আলো আঁধারিতে মশগুল হইয়া উঠিয়াছে। বনফুলের উগ্র গন্ধ খোলা বাতাসের সহিত মিশিয়া মনকে মাতাল করিয়া তুলিতে চায়। রাসমণি আবেষ্টনীর মধ্যে নিজেকে বিলাইয়া দিল। ঘড়াটার তলা ফুটা হইয়া গিয়াছে, তথাপি ফুটা ঘড়া লইয়াই রাসমণি নামিল। সামান্য জলের আওয়াজ হইতেই শুনিল সে পরিচিত কাশির শব্দ। মাথাটা খোলা ছিল, কাপড় টানিয়া দিল। তাহার পর আর চোখে দেখিল মহেন্দ্র যথাস্থানে দাঁড়াইয়া আছে, নিতান্ত কৃপাপ্রার্থীর মতো। রাসমণি নিজেকে প্রশ্ন করিল, কাহার কৃপা চায় সে? রাসমণির? রাসমণি কতটুকু দিতে পারে? দেহ ও মন নিজের হইলেও দান করিবার অধিকার তো তাহার নাই। সে যে ধর্ম সাক্ষী করিয়া নিজেকে বহুদিন আগে বিকাইয়া দিয়াছে। দেহ ও মন যে তাহার স্বামীর। হঠাৎ তাহার বিবাহের পরের দিনের কথা মনে পড়িল, যেদিন নলিনকে ভাবিয়াছিল। নলিন তাহার স্বামী, মানুষটির দেহ মন সব কিছুই তাহার নিজের। আজ কেন সে এত বড় দাবি ছাড়িয়া দিতেছে? মনে মনে সান্ত্বনা পাইল এই ভাবিয়া যে স্বামী তো দাবি বজায় রাখিবার জন্য স্বামীর কর্তব্য করে নাই। এমন সময় শুনিল আবার সে কাশি। শব্দটির ভিতর মন্ত্রশক্তি ছিল। রাসমণি স্থির থাকিতে পারিল না। শক্তিমান পুরুষকে দেখিবার জন্য মুখ ফিরাইল। ডাগর দুইটি চোখ বুভুক্ষের মতোই মহেন্দ্র রূপকে গ্রাস করিতেছিল। চোখের ভাষা উভয়ের মনকে উদ্ঘাটিত করিয়া দিল। রাসমণি কিন্তু সংস্কারের প্রাচীর পার হইতে পারিল না। কোনো প্রকারে মাথাটায় জলের ছিটা দিয়া শূন্য কুম্ভ লইয়াই উঠিল। কিন্তু শূন্য কুম্ভসহ গৃহস্থের গৃহে ফিরিতে নাই। রাসমণি ফুটা ঘড়াটায় ভরিয়া লইল। ঘড়ার আকৃতি বৃহৎ। মহেন্দ্র তাহা লক্ষ্য করিয়াছিল। নির্ভীক প্রেমের রাজা আমগাছতলা ছাড়িয়া রাসমণির নিকটে আসিয়া উপস্থিত হইল। মহেন্দ্রকে অত নিকটে আসিতে দেখিয়া রাসমণি অস্বস্তি বোধ করিতেছিলেন, কিন্তু কোনো আপত্তির অনুরূপ বাহ্যিক প্রকাশ পায় নাই। অত্যন্ত বিনীত ভাষায় মহেন্দ্র বলিল, এত বড় ঘড়া বইতে আপনার কষ্ট হবে। এখন এখানে কেউ নেই। আমি আপনার ঘড়াটা আপনার বাড়ির কাছাকাছি পৌঁছে দেব। কেউ জানবে না। আপনার একটু কষ্ট লাঘব হবে। আপনি বলিয়া রাসমণিকে কখনো কেউ সম্বোধন করে নাই। রাসমণি খাঁটি গাঁয়ের মেয়ে। শুদ্ধ ভাষায় শ্রদ্ধাঞ্জলি পাইয়া রাসমণি গলিয়া গেল। ভাষার প্রভাব রাসমণি অস্বীকার করিতে পারে নাই। ক্ষণিকের জন্য দাঁড়াইল। তাহার পর ঘুমটা আরও বাড়াইয়া দিয়া চলিতে লাগিল। মহেন্দ্র আর অগ্রসর হইল না। দেখিতে লাগিল গমনশীল ভাস্কর্য। ফুটা ঘড়ার জলে কাপড় সিক্ত হইয়া গিয়াছে। অপূর্ব নিতম্বের নৃত্য। গঠনটি যেন একটি প্রাচীন দেশী খোদাই করা মূর্তির। প্রাণ প্রতিষ্ঠার পর নিজের অস্তিত্ব প্রচার করিয়া চলিয়াছে। দেহের পূর্ণতা নিখুঁত। এমনই একটি সুন্দরী দুর্বল ভোগ্যা হইতে পারে না। মহেন্দ্র ভাবিল,
নীতি ও রাজার আইনে যে ব্যবস্থায় থাকুক, ওই স্বাস্থ্যবতীকে ভোগ করিবার অধিকার মহেন্দ্র ছাড়া কাহারও নাই। যাহাদের পুরুষোচিত শক্তি নাই, তাহাদের আইন করিয়া বিবাহ বন্ধ করিয়া দেওয়া উচিত। এই শক্তিময়ী যুবতীর প্রতি কিনা নলিন, মহেন্দ্র কোনো বিচারে ইহা যুক্তিসঙ্গত মনে করিতে পারিতেছিল না। যে লোকটা আজীবনকাল অজীর্ণতায় ভুগিতেছে, যাহার জন্ম হইয়াছে রোগ ভুগিবার জন্য, সে কোন অধিকারে সুস্থ মানুষের দেহ ও মন কলুষিত করিতে চায়? মহেন্দ্রর বজ্রমুষ্টি নিষ্পেষিত হইতে লাগিল। নীতিবাদী কেহ নিকটে থাকিলে তাহার বিপদ অনিবার্য হইয়া উঠিত। নীতি অর্থে মহেন্দ্র বুঝিত সমাজ রক্ষার্থ কতগুলি আইন। সে ভাবিল, এই আইনই ব্যভিচারের ভিন্ন নাম লইয়া পাপ ও পুণ্যের আকারে আমাদের ধ্বংসের পথে অগ্রসর করিয়া দিতেছে। মানুষ তাহার ব্যক্তিত্ব হারাইতেছে। সত্য কঠিন হইলে তাহাকে সহজভাবে গ্রহণ করিবার শক্তি মরিয়াছে। আইনের পরিবর্তনের প্রয়োজন আছে। মহেন্দ্র নিজেই এই পথের পদপ্রদর্শক হইত, কিন্তু সাধুদের দল তাহাকে মানিবে না, কারণ তাহাদের বিচারে মহেন্দ্র স্খলিত চরিত্র এবং দলে তাহারা ভারী। রাসমণি মহেন্দ্র দৃষ্টির আড়ালে চলিয়া গিয়াছে। মহেন্দ্র পুকুরঘাটে আসিয়া বসিল। চিন্তাস্রোত নানা দিকে ঘুরিতেছিল, কিন্তু রাসমণি ছিল তাহার মুখ্য কেন্দ্র। এরকম পরিপূর্ণ যৌবন এবং নিখুঁত গঠন কখনো সে দেখে নাই। গ্রামের মেয়ে এত সুন্দরী হয় কেমন করিয়া? মহেন্দ্র তাহায় ভাবিতে ভাবিতে উঠিয়া পড়িল। সন্ধ্যায় থানায় গিয়া দারোগার সহিত কিছুক্ষণ রসিকতা না করিলে আইনের অলঙ্ঘনীয় আকর্ষণে তাহাকে বাঁধা পড়িতে হইবে। মহেন্দ্র চলিয়া গেল থানায় হাজিরা দিতে। কিছুদিন বাজে ঘটনা। রাসমণি সপ্তাহকাল পরে ঘাটে আসিল। যে কারণে প্রথমবার পুকুরে স্নান করা বন্ধ করিয়াছিল, এবারে কারণও ঠিক তাহাই। রাসমণি মহেন্দ্রকে দেখিতে চায় না, কিন্তু না দেখিয়াও ঘরে থাকিতে পারে না। তাই নতুন কেনা কলসি লইয়া আবার সে ঘাটে আসিয়াছে। মহেন্দ্র যেন দিব্যচক্ষু লাভ হইয়াছিল। রাসমণি কোথায় কখন কি করিতেছে অদৃশ্য থাকিয়া সব দেখিতে পাইত। কোনো অশরীরে যেন সন্ধান দিয়া গিয়াছিল রাসমণি আজ ঘাটে আসিবে। প্রথম দিনে কথা বলার পর মহেন্দ্রর কাশিবার প্রয়োজন হয় নাই। রাসমণি আজ মহেন্দ্রর সামনে সাঁতার কাটিল। বেশিক্ষণ নয়। সিঁড়ির ঘাটে উঠিবার সময় উন্নত বক্ষের উপর পরতের পর পরত কাপড় ফেলিল। তাহাতেও যেন লজ্জা বাগ মানিতে চায় না। সর্বোপরি গামছাটা দিয়া বুক পিঠ ঢাকিয়া দিল। পূর্ণ কুম্ভ কাকে আসিয়া উঠিল। সমস্ত দেহটাকে প্রাণ মাতানো রেখা আঁকিয়া বাঁকিয়া জড়াইয়া ধরিল। মহেন্দ্র বিভোর হইয়া দেখিতেছিল। মহেন্দ্র আজ স্থান ত্যাগ করে নাই। রাসমণির ইহা ভালো লাগিল না। জলপূর্ণ কুম্ভটি পরীক্ষা করিয়া সমস্ত জল ফেলিয়া দিল। তাহার পর আবার ফিরিল জল ভরিবার জন্য। ঘাটে পুনরায় নামিবার সময় এমনভাবে আকাঙ্ক্ষিত জীবটির দিকে দৃষ্টি নিক্ষেপ করিল, যাহার অর্থ কৃপা প্রার্থনা ছাড়া আর কিছু হইতে পারে না। জল ভরা হইয়া গিয়াছে। মহেন্দ্র নিকটে আসিয়া দাঁড়াইয়াছে রাসমণির ফিরিবার পথের উপর। রাসমণি ছোট কলসিটি তুলিয়ায় যেন ভারাক্রান্ত হইয়া পড়িতেছিল। মহেন্দ্র নিকটে আসিয়া বলিল, কলসিটি আমি খানিকটা নিয়ে যাই না? আর এখানে কেউ নেই, আমবাগানে এই সময় কেউ থাকে না, আর সন্ধ্যের দিকে সময় সময় বাঘ আসে, আর জানেন না? রাসমণি কলসিটি ঘাটেই রাখিয়া চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি আমাকে ভয় করছেন? রাসমণির নিকট হইতে কোনো উত্তর আসিল না। মহেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিতে যাইতেছিল। রাসমণির মুখ হইতে একটি ছোট্ট না শব্দ বাহির হইয়া আসিল। মহেন্দ্র দাঁড়াইল রাসমণির অতি নিকটে। রাসমণি তখনও কলসিটি তুলিবার প্রয়োজন বোধ করে নাই। মহেন্দ্র ইহাই চাহিয়াছিল, যেন বশীকরণ শক্তির দ্বারা মহেন্দ্র রাসমণিকে নির্বাক ভাষায় আদেশ করিতেছিল তাহার ইচ্ছামতো কাজ করিবার জন্য।
মহেন্দ্র আরও নিকটে আসিয়া রাসমণির হাত ধরিল পরম সুহৃদের মতো। স্পর্শমাত্র রাসমণি থরথর করিয়া কাঁপিয়া উঠিয়াছিল। মহেন্দ্রর আচরণ অসমর্থন করিয়া নয়, একটি ঈপ্সিত এবং ভীতিপ্রদ পুলকের শক্তিময় প্রভাবে। একবার হয়তো নিজের হাতটা মুক্ত করিবার চেষ্টাও করিয়াছিল, কিন্তু সে চেষ্টার ভিতর কোনো আন্তরিকতা ছিল না। মহেন্দ্রর নিকট তাহা অজ্ঞাত থাকিল না। সুযোগ সন্ধানী শিকারী হাত ছাড়িয়া অতি সন্তর্পণে কাঁধে হাত রাখিল। রাসমণি বাধা দিল না। মহেন্দ্র নিজের মুখ রাসমণির কানের কাছে লইয়া আবার জিজ্ঞাসা করিল, বাস্তবিক তুমি আমাকে ভয় করো? মহেন্দ্রর উত্তপ্ত নিঃশ্বাস রাসমণির কর্ণের এত নিকটে আসিয়া পড়িয়াছে যে মনে হইতেছিল এখনই মহেন্দ্রর ওষ্ঠ রাসমণির কর্ণ স্পর্শ করিয়া ফেলিবে। রাসমণির মুখে ভাষা নাই, কিন্তু হৃদয় এমনভাবে আলোড়িত হইয়া উঠিয়াছিল যে বাহিরে তাহার দোলা প্রত্যক্ষ করা চলে। মহেন্দ্র এবার গাঢ়ভাবে রাসমণিকে আলিঙ্গন করিল। এক মুহূর্তে এতদিনের সংস্কার প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়মে ভাঙিয়া চুরমার করিয়া দিল। মহেন্দ্রর বিশাল বক্ষের উপর রাসমণি ফুপাইয়া কাঁদিয়া উঠিল। উত্তেজনার চরম লক্ষণ সব বাধা অতিক্রম করিয়া রাসমণির মনের কথা সম্পূর্ণভাবে ব্যক্ত করিয়া দিল। রাসমণি ধরা পড়িল। যে অভাব রাসমণিকে প্রতিদিন প্রতিনিয়ত দগ্ধ করিতেছিল, তাহারই পূর্ণ মোচন ঘটিল সর্বনাশা কাম প্রজ্বলিত অগ্নিশিখার মধ্য দিয়া। ধর্ম, নীতি ও সংস্কারের ভস্মীভূত স্তূপ মাথায় করিয়া রাসমণি বাড়ি ফিরিল।